বিপ্লব দা 23-এ কিন্তু তারা একট্টা হয়ে যাবে। 23-এ কি 22-এই তো একট্টা হয়েছে, সবাই তো দেখে নিয়েছে কি করেছে। জোড়া তালি দিয়ে একখান বেরিয়ে গেছে, কিন্তু সেটা জোড়া তালি দিয়ে হয়েছে। সামনে 23 আছে। ত্রিপুরার মানুষ এবার দেখেছে যারা 25টা বছর সত্তাতে থেকে ত্রিপুরাকে অন্ধকারের মধ্যে কর্মচারীদেরকে শোষণ করেছে, প্রতিটি শ্রমিক ইউনিয়নকে শোষণ করেছে। আমি তো বলবো সবচাইতে বলছি কাউকে শোষণ করেছে সিআইটির মাধ্যমে। গরিব শ্রমিকদের যদি কেউ শোষণ করেছে কমিউনিস্টরা করেছে। এখানে বিপ্লব করে বসে আছে, আমি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট। দৌড় আমার কাছে একদিন চলে এসেছে, দাদা আমি বিজেপিতে চলে আসবো। আমি তুমি যে কাজটা করো তার জন্য তো আমাদের কাছে কোনো কিছু নেই, বলে তবু আমি চলে আসবো, পরিবর্তন লাগবে দাদা। হাজারো মানুষের সঙ্গে সে দাঁড়িয়ে থাকে, একা কমিউনিস্টের সঙ্গে লড়াই করে দাঁড়িয়েছে। আজ সে বিবেকানন্দ বিচার মঞ্চে চলে এসছে। আরো ছোট 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 অর্গানাইজেশন গুলো এক জায়গায় এসছে। एक मानसिकता एक जगह नरेंद्र भाई मोदी नेतृत्वे डेवलपमेंट चाय, जीवन मान उन्नयन चाय। আমার হয়নি ঠিক আছে, আমার ছেলের লাগবে, আমার মেয়ের লাগবে, আমার পাড়া প্রতিবেশীর যে নজওয়ান ছেলে মেয়ে আছে তার লাগবে। আজ ত্রিপুরার মানুষ স্বপ্ন দেখেছে, আগে স্বপ্ন দেখতেন না, তার অধিকার নেই। কারণ কি কমিউনিস্টের ক্যাডাররা যেটা বলে দিয়েছেন সেটাই বাস্তব, সেটাই সত্য, তার বাইরে কোনো কিছু নেই। আজ নজওয়ান স্বপ্ন দেখে তো বাসের বোতল তৈরি করে বিক্রি করে দুবাইতে। আজ নজওয়ান স্বপ্ন দেখে যে আমি নিজে কিছু করতে পারবো, তো কাশ্মীরি কুল খেতি করে 5 লাখ টাকা রোজগার করে। আজ বাইফ্লক্সের মাধ্যমে ছোট্ট জায়গায় মাছের চাষ করে ইঞ্জিনিয়ার ছেলে 25-30 লাখ টাকা রোজগার করে। আজকে রুদ্রসাগরে 1000 অনুসূচিত যে জাতি রয়েছে, যারা আর্থিকভাবে কমজোর, রুদ্রসাগরে সিপিএম থাকতেই সেই জীবন মান উন্নয়নের কোনো কিছু করা হয়নি। একটাই সেই ইউনিয়নের কাজ ছিল, রুদ্রসাগরে যখন জল আসে কেটে নাও, আর যখন জলটা কমবে সেখানে ধান ক্ষেত লাগাও, সেখান থেকে একটু ধান আসবে, চাউল আসবে, সেটাই তাদের জীবনশৈলী। আমাদের সরকার আসার পর 1000 মহিলাকে চিহ্নিত করে 50টা করে যখন হাঁস দিলাম, তার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, তার মনিটরিং এর ব্যবস্থা, 1,25,00,000 টাকা ত্রিপুরা সরকারের খরচা হয়েছে। কিন্তু আজ আমি গর্ববোধ করি, আমার সেই 1000 মহিলা স্বনির্ভর হয়ে 1,25,00,000 টাকা সরকার খরচা করেছে, তার বদলে এরা 7 কোটি টাকা প্রতি বছর রোজগার করে। 7 কোটি। আমি যদি পুরনো সরকারের জিজ্ঞাসা করি যে আপনারা তো অনেক হাঁস, মুরগা, বেড়াল, শেয়াল সব দিয়েছেন, কোথায় এগুলো, কার কাছে আছে? নেই। এ সরকার আসার পর মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা এনেছে। শহরে যারা আছে তারা টের পাবো না, কিন্তু গ্রামে যারা আছে তারা টের পায়। আগো এনিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট, ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, তার মাধ্যমে হাঁস, মুরগি, মাছ, পোনা, মাছের পোনা সেগুলো দেওয়া হতো। কোথায়? আপনারা সবাই জানেন, নদীতে নদীতে গিয়ে পোনা ছাড়ছে, জল ছেড়ে চলে আসছে। পোনা তো থাক দূরের কথা, কাগজ হিসাব হচ্ছে যে এখানে 10 লাখ পোনা গোমতীতে ছাড়া হয়েছে, এখানে হাওড়াতে 1 কোটি ছাড়া হয়েছে। হাওড়াতে জল আছে কি জানি না, গিয়ে ছেড়ে দিয়েছে, ফটোটা তুলে
যে 5 কোটি টাকার পোনা মাছ বিতরণ করা হয়েছে নদীগুলিকে। কেন? নদী দিয়ে মাছ আসার সময় ধীরে ধীরে বড় হবে, আপনারা বড়শি দিয়ে পারে ধরে ধরে খাবেন, বড়শি বানিয়ে। আর যদি 2-4টা পোনা ছাড়েও, যদি মহারানীতে ছাড়ে, গুমতি দিয়ে বাংলাদেশে যেতে 2 ঘন্টা সময় লাগে। বাংলাদেশ থেকে বরফ হয়, সেখান থেকে আবার আমাদের কাছে আসে, এখানে বর্ডার দিয়ে বরফ দিয়ে আমাদের কাছে আসে। এগুলা আমাদের মাছে আমরা কিনে খাই। কমিউনিস্টে পোনা ছাড়ে গুমতিতে, হাওড়াতে। খয়েরপুরে পোনা ছাড়বে সুশান্ত বাবু, কনস্টিটিউন্সির সামনে পোনা ছাড়বে সুশান্ত বাবু। পোনা থাকবে যদি ভাবে সেখানে, এখান থেকে না, সেই পোনা সুশান্ত বাবু ছেড়েছে, তা আমাদের স্পিকার মহোদয় খয়েরপুর আছে, উনি পেয়ে যাবেন। উনি কিভাবে পাবেন? ও তো আধা ঘন্টা লাগবে না, জলের ইয়ের সঙ্গে, স্রোতের সঙ্গে চলে যাবে বাংলাদেশ বর্ডারে। এই 30টা বছর 35টা বছর ত্রিপুরাতে সেটাই করেছে, বলার নেই কেউ। আজকে শনিবার পরিবার যোজনা যখন আনা হয়েছে, একবার গ্রামে গিয়ে খোঁজ করুন, তার মধ্যে স্কিম রয়েছে 3 বছরের জন্য। সুন্দর করে মাছের পোনা দেওয়া হচ্ছে, তো 500 পোনা যার কাছে পন্ড আছে তাকে দেওয়া হচ্ছে, সে গিনে মাছের পোনা নিচ্ছে, তার নিজের পুষ্করিণীতে দিচ্ছে। কারণ যখন প্রাইভেটকে দেওয়া হয়, কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে দেওয়া হচ্ছে, তো সে এক এক করে পোনা কিনছে। 499টা হইলে একটা কম কেন? কই গেছে? যদি বলে রাস্তার ঢেউ মানে মারা গেছে, বলে মরাটাও দাও। আজ মানুষ হিসাব করতে শিখে গেছে, বলার সুযোগ পেয়েছে, অধিকার নিতে পারে নাই, প্রতিবাদ করতে জানে। আজকে স্বনির্ভর পরিবার যোজনার মাধ্যমে প্রত্যেকটি পরিবারকে তাকে অ্যানিমেল হাজবেন্ডারি থেকে হাঁস, মুরগি বা শূকর বা কোনো গাভী, যে কোনো একটা, তার সঙ্গে ফুলের বীজ, ফলের বীজ, মাছের পোনা, এই সবগুলো এক একটা পরিবারকে দেওয়া হচ্ছে এবং মনিটরিং করা হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ফলের গাছ লাগিয়েছে তো আছে কিনা, ফুলের গাছ লাগিয়ে তো আছে কিনা, মাছের পোনা দিয়েছে তো মাছ বড় হয়েছে কিনা, 5টি মোরগ দেওয়া হয়েছে সেগুলো আছে কিনা, হাঁস দেওয়া হয়েছে সেগুলো আছে কিনা, তার মনিটরিং হয়। তার কারণে রেজাল্ট আসে, যেভাবে রুদ্রসাগরে এসছে, চোখে উংলি দিয়ে দেখে। এই কাজগুলো যদি পুরনো সরকার সেইভাবে করত, আজ ত্রিপুরায় আত্মনির্ভর ত্রিপুরা তৈরি হয়ে যেত। আত্মনির্ভর হওয়ার জন্য প্রাইমারি সেক্টর দিয়ে করতে হয়। সরকারি কর্মচারীরা ত্রিপুরাকে আত্মনির্ভর করতে পারবে না। সরকারি কর্মচারীদেরকেও বেতন দিতে হবে। তাদের যদি বেতন বাড়াতে হয়, তাদের যদি ডিএ পেতে হয়, তাহলে আত্মনির্ভর স্বনির্ভর কৃষক তৈরি করতে হবে, স্বনির্ভর মৎস্য চাষী তৈরি করতে হবে। তাদের পয়সা দিয়ে তখন সরকারি কর্মচারীদেরকে দেওয়ার ব্যবস্থা হয়। তার জন্য কেউ যদি ভাবে যে কৃষকদেরকে ডাবল ইনকামের কথা বলছে নরেন্দ্র মোদী সরকার, কৃষকরা যখন ডাবল ইনকাম করবেন, কৃষকরা তখন ট্যাক্স দিতেও যাবে। আজকে ভারতের ট্যাক্স পেই 112% বেড়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে 112% ট্যাক্স পেই বেড়েছে, ডাবল নয়, 112%। আজকে ভারত সেই দিশাতে কাজ করছে। বন্ধুরা, সরকারি কর্মচারী যারা এখানে রয়েছেন, সরকারি কর্মচারীদের অ্যাডক প্রমোশন থেকে নিয়ে 7 পে স্কেল, যারা হোমগার্ড তাদের 6,000 টাকা থেকে 18,000 টাকা, যারা টিএসআর বাকিরা চাকরি করবে 7 বছর, টিএসআর 12,000 নওজওয়ান চাকরি করবে, সারাদিন 8 ঘন্টা 9 ঘন্টা মেহনত করবে, তার 57 এজ। কেন 3 বছর কম? তার কোনো জবাব নেই। পুরনো সরকার যদি এজ বাড়াতেন তো 1 বছর করে বেড়াবেন ইলেকশন আগে, ললিপপ। কিন্তু এই সরকার একসঙ্গে 57 থেকে 60 করে দিয়েছে। রেশন অ্যালাউন্স বাড়িয়ে দিয়েছে, ফেস্টিভ্যাল অ্যালাউন্স সবার বাড়িয়ে দেওয়া হয়েছে। যতটা বাড়ে সরকার সেই দিশাতে কাজ করছে।
বিজ্ঞানের স্নাতক যে টিচাররা অনেকে বলবেন তো হাইকোর্ট বলেছে, হাইকোর্ট বলে সুপ্রিম কোর্টে যেতে পারতাম, কিন্তু প্রায় 1000কে পার্মানেন্ট করে দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, এক সকারাত্মক মানসিকতা নিয়ে কাজ করা শুরু করেছে সরকার, আরেক দিশা নিয়ে কাজ করছে। যেটা আমি বলছিলাম, আজ মানুষ তার মধ্যে আশা জেগেছে, স্বপ্ন দেখতে শুরু করেছে। যেই ব্যক্তি আশা নেই, যার মধ্যে স্বপ্ন নেই, সে জীবনে কোথাও সাকসেস হতে পারে না। আর কমিউনিস্টরা ইচ্ছে করে আশা জাগাতেন না, আর আপনার মধ্যে জুনুন তৈরি করতেন না, কারণ কি এগুলি তৈরি হলে কমিউনিস্ট পার্টি থাকবে না। যত বেশি গরিব করা যায়, যত বেশি আপনাকে দাবি রাখা যায়, তত বেশি কমিউনিস্টের উত্থান হয়। এটা জগজাহি। যখন মানুষ নিজের নিজের কাজ করবে, নিজের নিজের রোজগার করবে, তখন তার একটা স্বাধীন মানসিকতা তৈরি হবে, তখন তার সেই মানসিকতার বিকাশ হয়। আজকে গিয়ে ত্রিপুরার মানুষের মধ্যে সেই মানসিকতার বিকাশ হয়েছে। বন্ধুরা, আমিও জীবনে অনেক কিছু শিখি, দেখি। 14 তারিখে আগেও অনেকে দেখেছি, এখনো দেখি। আমি অনেক কিছু শিখি। এই জায়গাটাতে এসছি, আমাকে ঈশ্বর উপরওয়ালা পার্টি সঠিক দিশা দিয়েছে। আমি এবার এই কেক করে লোক চিনছি। নিশ্চিত আগামী দিনে ত্রিপুরাতে তার লাভ হবে। আমি যেখানেই কাজ করব, যেভাবে আপনারা পেয়েছেন সেভাবেই আমাকে পাবেন। কারণ কি, ব্যক্তির স্বভাব পরিবর্তন হয় না, পলিশড হয়। সুশান্ত আমাকে বলতেন, দাদা আপনার ভিতরে সরলতা আছে। অনেক মন্ত্রী এসে বলতেন, আপনি অনেক সময় ধমক টমক দেন, কিন্তু যাই করেন পরে দেখি আপনার মনের ভিতরে থাকে না সরলতা। আপনার এই সরলতা বা উদার মানসিকতা, এটা আমার জন্ম প্রদত্ত মার গর্ভ থেকে এসে। যদি 50 বছরে না যায়, তো 55 তো সেটা যাবে না। এটাই আমার জীবনের সবচেয়ে বড় বুঝি। কিন্তু যা হয়েছে, গীতাতে লেখা যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে। এখন আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু শিখছি, যেটা আমার শেখার দরকার ছিল। আমি সবসময় বলি আমি পলিটিশিয়ান না। আমাকে বলে এখন অনেক, বিপ্লব बाबू, विप्लव जी आप थोड़ा सा पॉलिटिशियन बन जाए। मैं बोलता हूं नहीं बन सकता हूं। আমাকে এভাবেই ত্রিপুরার সংগঠন পছন্দ করেছিল, এইভাবেই ত্রিপুরার মানুষ পছন্দ করেছে। আমি এমনই থাকবো সারা জীবন এই জায়গাতে। পদ তো আসে যায়। আর আমার আগেও তো মুখ্যমন্ত্রী ছিল, 20 বছর লাগাতার। ওনার কাছ থেকে তো পদ গিয়েছে। পদ সারা জীবন থাকে না। ব্যক্তির স্বভাব, ব্যক্তির কাজ, ব্যক্তির মানসিকতা, সেগুলো সারা জীবন মানুষ মনে রাখে। আমি 4 বছর 3 মাস মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি। পার্টি দিয়েছে, জনতা দিয়েছে। ভুল ত্রুটি করতেই পারি, করেছি। যেটাই করেছি পজিটিভিটির সঙ্গে মানুষের ডেভেলপমেন্টের জন্য করেছি। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যতগুলো স্কিম ছিল, আমার মনে হয় নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেশি লাগু যদি কোনো রাজ্য হয়েছে নর্থ ইস্টেই।
যে 11টা ছোট রাজ্য আছে তার মধ্যে যদি সবচেয়ে বেশি কোন স্টেটে লাগু হয়েছে তো ত্রিপুরা রাজ্যের মধ্যেই লাগু হয়েছে সবচেয়ে বেশি। অথচ একসময় ত্রিপুরাতে ওয়ার্ক কালচার ছিল না। কারণ কি, সরকারি কর্মচারীদেরকে অফিসে না গিয়ে দুপুরবেলা যদি একটা লাইনে মিছিল করে নেওয়া হয় আগরতলা শহরের মধ্যে, তাহলে হয়ে গেছে সরকারি কর্মচারী কাজ, অফিসে কাজ করতে হবে না। আজকে সেই কালচারটা ত্রিপুরা থেকে উঠে গেছে। আজকে সরকারি কর্মচারী অফিসে যায়, সেখানেই কাজ করে। সেই থেকে ত্রিপুরার সরকারি কর্মচারীরা মুক্তি পেয়েছে। যারা দীর্ঘদিন সত্তাতে ছিলেন, এখন বিরোধী পার্টিতে রয়েছেন, তারা এবারও বাই ইলেকশনে গিয়েছে। তো কি গিয়েছে, কি বলছে? আমার জন্ম থেকে শুনিতে, আমি ছোটবেলা থেকে চিনতাম সিপিএম এর 3-4টা শব্দ নেতারা বলতেন, খাদ্য নেই, বস্ত্র নেই, অন্ন নেই, না খেয়ে মানুষ মারা গেছে। এগুলো বাইরে একটা শব্দ নেই। টেপ করে শুনে নেবেন, এগুলি এর বাইরে একটা শব্দ নেই। আপনারা কি করবেন সেটা বলেন, কিভাবে করবেন সেটা বলেন। যেমন এই সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন 50 বছর পূর্তি হয়েছে, তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহ রবীন্দ্র ভবনে আগামী 2047 পর্যন্ত 25 বছর যাবৎ কি ত্রিপুরাতে হবে, জিএসডিপি কত হবে, গ্রোথ রেট কত হবে, সরকারি কর্মচারী কত হবে, ইনফ্রাস্ট্রাকচার কি হবে, শিক্ষার ব্যবস্থা কি হবে, ইন্ডাস্ট্রি কি হবে, 25 বছরের রূপরেখা এই সরকার তুলে ধরেছে এই প্রথমবার। আজকে ত্রিপুরার মানুষ তার 25 বছরের পর্যন্ত ভবিষ্যৎ জানে, অনলাইনে দিয়ে রাখা হয়েছে। আমরা যখন পড়াশোনা করেছি তখন তো পরের দিন কি হবে সেটাই জানতাম না, কিন্তু আজ ত্রিপুরা সেই জায়গায় পৌঁছে গেছে। 25 বছর যাবৎ ত্রিপুরার ভবিষ্যৎ কি হবে তার রূপরেখা তৈরি করে সরকার রেখে দিয়েছে। তাই বন্ধুরা, আমি বিবেকানন্দ বিচার মঞ্চের সমস্ত সাথীদের বলবো যে আপনারা একটা মহান ঋষির নামকরণ এবং এক ইনস্টিটিউশনাল সোচ তার সঙ্গে জুড়ে আছে। এক পজিটিভ চিত্ত হৃদয়। বন্ধুরা, আমি আমার কর্মজীবনে যতটা এই পর্যন্ত এসেছি, মা বাবার আশীর্বাদ, ত্রিপুরার মানুষের আশীর্বাদ, আর আমি যে পার্টি থেকে আসি সেই পার্টির কারণে আমি খুব অল্প বয়সে ত্রিপুরার সবচেয়ে বড় পদ পর্যন্ত পৌঁছেছি। এর উপরে ত্রিপুরাবাসী আমাকে আর কিছু দিতে পারে না, তার কাছে আর কিছু নেই, সব দিয়েছে, পার্টিও দিয়েছে। তার জন্য যেটা শুরুয়াত করেছিলাম যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানো, এই ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্লোগান তুলেছিলাম। ত্রিপুরাকে নাম্বার 1 রাজ্য বানাতে হবে। যখন আমাদের ফরেন্সিক ইউনিভার্সিটির ভূমি পূজন করার জন্য অমিত ভাই শাহজি এসেছিলেন, গৃহমন্ত্রীজি, সন্ধ্যার সময় ওখানে কার্যক্রমের জন্য বলেছিলেন যে हे त्रिपुरावासी, मुझे 5 साल त्रिपुरा के सरकार और चाहिए और मैं 5 साल में त्रिपुरा को 1 नंबर बना दूंगा। এগুলো কমিউনিস্টের তো ভুলই নয়, এগুলো অমিত ভাই শাহর মতো ব্যক্তিত্বের বাণী। 2018-তে ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে। অমিত ভাই শাহজি তখন পার্টি প্রেসিডেন্ট ছিলেন, অগাধ পরিশ্রম করেছেন। পেছন থেকে যারা থাকে অনেক সময় দেখা যায় না, সামনাটা দেখা যায়। তার জন্য আপনারা বলেন বিপ্লবদের মুক্তির কান্ডারি তো অমিত ভাই শাহ।
আমাকে তো দিল্লি থেকে উনিই তো পাঠিয়েছিলেন, জয়েন্টটা তো ওনারই দিচ্ছিল। তার জন্য অতীতকে ভোলা নয়, ভবিষ্যতের জন্য যোজনা বানানো আর বর্তমানকে নিয়ে চলা। তাই আমার সমস্ত সরকারি কর্মচারী যারা রয়েছেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের যারা প্রমুখ রয়েছেন, আমি বলবো আরো অনেক কাজ করতে হবে। অনেকে ভেবেছেন সত্তা চলে এসছে, বাই ইলেকশনে 3টা জিতে নিয়েছি, পঞ্চায়েত জিতেছি, আরবান লোকাল বডি জিতেছি, লোকসভা জিতেছি, রাজ্যসভা জিতেছি, বলে জিতের পুরো জিত হয়ে গেছে, তো অনেক হয়ে গেছে। না, এখনো কোনো কিছু হয়নি, শুরুয়াত হয়েছে। এখনো কোনো কিছু হয়নি। আমি শুধু আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে বলবো, যারাই আমাদের সঙ্গে জড়ে আছেন, সত্তাধারী ব্যবস্থার সঙ্গে যখন জুড়ে থাকেন, তখন আপনাদের মধ্যে দায়িত্ব আরো বেশি বাড়ে। ঝুঁকে থাকুন, ঝুঁকে থাকুন। আপনার মনে হবে আপনি একা ঝুঁকেছেন, আপনি একা ঝুঁকবেন তো 10টা লোক আপনার সামনে ঝুঁকবে। আপনি যদি সিধা হয়ে দাঁড়িয়ে থাকেন তো বাকি 10টাও লোক আপনার দিকে সেভাবেই তাকিয়ে থাকবে। তার জন্য সত্তাধারী দলের সঙ্গে যারা যে কোনো অর্গানাইজেশন একসঙ্গে রয়েছে, তারা ফল দেওয়া গাছের মতো ঝুঁকে থাকা, যাতে মানুষ সেই ফলটা খেতে পারে। আর যদি আপনি না ঝুঁকেন, ফল তো ধরবে, আমার মতো লম্বা মানুষ হলে পারতে পারবে, অন্যরা পারতে পারবে না। তার জন্য সরকার সঙ্গে যেই সংগঠনই আছে, কর্মচারী সংগঠন হোক, শ্রমিক সংগঠন হোক, পলিটিক্যাল অর্গানাইজেশন হোক, কোনো এনজিও হোক, তাদের দায়িত্ব বেশি। ওর পরোপকারী মানসিকতা, অতিথি দেব মানসিকতা। আজকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন আমরা, এখন হায়দ্রাবাদের ন্যাশনাল এক্সিকিউটিভ ছিল, তখন অনেক সেন্ট্রাল মিনিস্টার, বড় বড় পদাধিকারী আমাকে বলছিল, বিপ্লব দা, আগরতলা এয়ারপোর্ট এত সুন্দর। আগে আমাকে দিল্লি থাকতে কি শুনতে হতো, কি শুনতে হতো? 2015-তে, 14-তে, 13-তে, আমি তো 98 থেকে দিল্লিতে ছিলাম। ত্রিপুরার এক ব্যক্তিকে জানতো, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আমাকে জিজ্ঞাসা করতো, বিপ্লব বাবু আপনাদের এখানে মুখ্যমন্ত্রী ভেরি সিম্পল। আমি বলি হ্যাঁ, और উনি বলে বাইসাইকেল দিয়ে যান। আমি তো দেখিনি। এক ব্যক্তির বিষয়ে জিজ্ঞাসা করত। আর যদি আমি নিজে বলতাম, কারোর সঙ্গে আলোচনা করার সময় কোনখানে গিয়েছি, আপনার বাসা কোন জায়গা, যদি বলতাম ত্রিপুরাতে, এটা কোনখানে? যদি বলতাম নেই, এটা আগরতলাটা কোন দিকে? শিলচর থেকে বর্ডারে পড়ে। আচ্ছা শিলচর, আচ্ছা গুয়াহাটি থেকে কতটা দূরে? বলে 642 কিলোমিটার। কয়দিন লাগে যাইতে? আমি বলতাম বাসে গেলে তো 30 ঘন্টা লাগে, ওই সময় লাগতো 30 ঘন্টা। আর ট্রেনে, আমি কি এখনো ট্রেনের ব্যবস্থা শুধু ঠিক করে মিটার গেজ আমাদের কুমারঘাট পর্যন্ত আসে, বাকি আসে না। প্লেন কটা চলে? দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে, যাবো একটু তো নাই। তো আগরতলা যেতে হলে কি করতে হবে? সকালে গিয়ে গুয়াহাটি থেকে কলকাতা থেকে আগরতলা কত ঘন্টা সময় লাগবে? পুরা দিন লাগবে, বা দুপুরে বেরোবেন,
কলকাতা থেকে পরের দিন সকালে ফ্লাইট দিয়ে আসতে হবে। এত কিছুর জবাব দিতে হতো মানুষকে, অপমানিত বোধ করতাম। এই মাটিতে জন্ম হয়েছে, এটাই আমার মাতৃভূমি ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমি। আজ সেই বিপ্লব দেবের গর্ব হয় যখন হায়দ্রাবাদে আইটি সিটি, অ্যাডভান্স সিটিতে যাই, যখন কোন কেন্দ্রীয় মন্ত্রী বলে বিপ্লব দা আগরতলার এয়ারপোর্ট তো দেশের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্টের মধ্যে একটা হয়েছে, এখন ত্রিপুরাকে আগরতলার এয়ারপোর্টের জন্য কিনে। ওদিন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এসেছিল, আসামের মুখ্যমন্ত্রী। 6 আগরতলা গিয়েছিল, সুশান্ত বাবু ছিল। ভাষণটা দেখে নেবেন দাদা। हेमंत दा बार बार बोलছে मैंने ऐसा सुंदर एयरपोर्ट तो कहीं नहीं देखा पूरा नॉर्थ ईस्ट में, मेरे गुवाहाटी में भी नहीं है, इससे बड़ा उपहार क्या मिल सकता। आज 2013-14 যখন 98 থেকে দিল্লিতে ছিলাম, আমার নিজের জন্মভূমিকে পরিচয় দিতে দিতে কষ্ট হয়ে যেত। আজ শুধু এয়ারপোর্টের জন্য ত্রিপুরাকে চেনে না, ত্রিপুরার কুইন পাইনাপেলের জন্য চেনে, ত্রিপুরার বাঁশের বোতলের জন্য চেনে, কমলপুরের সুগন্ধি লেবু দুবাইয়ে আর জার্মানিতে বিক্রি হয় তার জন্য চেনে, ত্রিপুরার কাঁঠাল ইউরোপে বিক্রি হয় তার জন্য চেনে। কিষান ট্রেনে সেই কাঁঠাল দিল্লি পর্যন্ত পৌঁছে যায় 1 টাকা 25 পয়সা পার কিলো তো খরচা করে, তার জন্য ত্রিপুরাকে চেনে। নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে মিনিমাম সাপোর্ট প্রাইস প্রথম ত্রিপুরা লাগু করেছে, তার জন্য ত্রিপুরা সরকারের ব্যবস্থাকে চেনে। ইপিডিএস সিস্টেমে, রেশনিং সিস্টেমে সবচাইতে আগে কোন রাজ্য যদি ভারতবর্ষের মধ্যে ট্রান্সপারেন্ট রেশনিং ব্যবস্থা এনেছে, ত্রিপুরা তার মধ্যে 3 রাজ্যের মধ্যে অন্যতম। ভ্যাকসিনেশনে এই করোনার পরিস্থিতি আমাদের হেলথের কর্মীরা, আমাদের যে প্রথম ডোজ আছে 45 এর উপরে, এই যে ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 এর সবচেয়ে আগে ত্রিপুরাই করেছে, ত্রিপুরার হেলথ কর্মীরা করেছে নাম্বার 1। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে টিনের ঘর হলেও প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবে। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার জন্যই পুরো ভারতবর্ষের সেই নিয়ম লাগু করে দিয়েছিলেন। এত ছোট্ট রাজ্যের চাহিদা শুনে পুরো দেশের মধ্যে লাগু করে দেবেন, এটা কোনোদিন হয়নি। আমি নর্থ ইস্টের মুখ্যমন্ত্রীদের কাছ থেকে শুনতাম, কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন এরা, ম্যাক্সিমাম স্টেটে কংগ্রেস ছিল নর্থ ইস্টে, এখানে শুধু লম্বা সময় কমিউনিস্ট ছিল, বাকি সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম সময় কংগ্রেস ছিল। কংগ্রেসের মুখ্যমন্ত্রী হওয়ার পরও দিল্লিতে যখন যেতেন, কোন ক্যাবিনেট মিনিস্টারের সঙ্গে দেখা করতে 15 দিন সময় লাগতো, প্রাইম মিনিস্টারের দেখা তো দূরের কথা, শুধু আসামের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে দেখা করতে পারতেন। নর্থ ইস্টের বাকি রাজ্যের, মিজোরামের মুখ্যমন্ত্রী হন আর নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হন আর মেঘালয়ের মুখ্যমন্ত্রী, সিকিমের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সামনে বলার অধিকার ছিল না। আজ আমরা গর্ব করি মাননীয় প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে যতটা সসম্মানের সঙ্গে কথা বলেন, যতটা ফোন করেন, ততটা নর্থ ইস্টের মুখ্যমন্ত্রীকেও ততটাই ফোন করেন। একলা শুধু বড় রাজ্যের মুখ্যমন্ত্রী করেন না। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসার পরে পরিবর্তনগুলো হয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমি আপনাদের কাছে নিবেদন করব, এই কথাগুলো বারবার বলা, না হলে যারা 25-30 বছর রাজ করেছে ভাওতাবাজি করে, এই ইলেকশনের সময় দেখেছি এরাই এটাই বলে তিরুপতিতে খাদ্য নাই, বস্ত্র নাই, আর বাচ্চা বিক্রি করে খায়। এই 4 শব্দের বাইরে তাদের কাছে কিচ্ছু নেই, অথচ সেখানে পুরো দুনিয়াতে সেটা বলে না। হায়দ্রাবাদে আইটি সিটি, সবচেয়ে অ্যাডভান্স সিটির মধ্যে মানুষ আমাকে জিজ্ঞাসা করে ত্রিপুরার সুন্দর এয়ারপোর্টের বিষয়ে, তারা সেটা বলে না, কারণ জানে যে মোদী 80 কোটি মানুষের জন্য 5 কিলো করে চাউল ফ্রিতে করে দিয়েছেন। তো না খেয়ে ভারতবর্ষে কেউ নেই, সবাই জানে, বললেই হবে না। ত্রিপুরার মধ্যে 6.25 লাখ পরিবার তার মধ্যে রয়েছে। তার জন্য যারা বলছিলেন গরিব না খেয়ে আছে, তারা ভুলে যান যে মোদী 5 কিলো করে প্রতি ব্যক্তি চাউল ফ্রি করে দিয়েছে। তারপরে বিপিএল, অন্তোদয়, প্রায়োরিটি হাউস হোল্ডের 2 টাকা দরের চাউল তো কন্টিনিউ রয়েছে।
মনরেগার কাজ হাইয়েস্ট ত্রিপুরার মধ্যে হয়। সে মনরেগার কাজ হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, এডুকেশন সেক্টর হোক, আইটি সেক্টর হোক, কর্মচারীদের সেক্টর হোক, জবের সেক্টর হোক, শ্রমিকদের সেক্টর হোক, প্রত্যেকটার মধ্যে সরকার কাজ করেছে। সবচেয়ে বেশি গরিব কোন শ্রমিক যদি আছে তো চা শ্রমিক, সবচেয়ে গরিব, সবচেয়ে গরিব। কোন চা শ্রমিকের কোন ইউনিয়নের সবাইকে কোনোদিন বলেনি যে ত্রিপুরার জন্য চা শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী চা শ্রমিক যোজনা নিয়ে আসুন। কেউ আন্দোলন করেনি। এই রাজ্যে একসময় প্রতিষ্ঠিত করে রেখেছিল আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না, আন্দোলনে সবকিছু বেরিয়ে আসে। কিন্তু আজকে চা শ্রমিকদের জন্য 150 কোটি টাকা, 85 কোটি টাকা খরচা করে এই সরকার স্কিম নিয়েছে। এই প্রথমবারের মতো আমার গরিব চা শ্রমিকেরা জমির মালিক হতে চলছেন। তার আগে জমিনের মালিক ছিল না, সেই জায়গাতে কেউ নিয়ে গেছে, তো এই সরকার নিয়ে গেছে, তাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে। এখন সে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবে, শৌচালয় পাবে, গ্যাসের চুলা পাবে, বিজলি কানেকশন ফ্রিতে পাবে, মেয়ে ছেলে পড়তে পারবে, বাড়ির রাস্তা হবে, তার ঘরের মধ্যে নতুন জীবন সঞ্চার হবে। দিব্যাঙ্গজনের জন্য মানিক বাবুর নেতৃত্বে প্রথম যখন ক্যাবিনেট হয়েছে, দিব্যাঙ্গজনের জন্য যে স্কিমটা আমি শুরুয়াত করেছিলাম, প্রথম ক্যাবিনেটে সেটা মঞ্জুরি দেওয়া হয়েছে। যারা দিব্যাঙ্গজন রয়েছেন তাদের সহায়তা করার জন্য, স্বনির্ভর করার জন্য আলাদা করে স্কিম তৈরি করে দেওয়া হয়েছে। মহিলাদের জন্য এখানে অনেক মহিলা আছে, আমাকে কোনো মহিলা কোনোদিন বলেনি যে দাদা 33% রিজার্ভেশন লাগবে। মহিলাদের জন্য সরকারি চাকরিদের মধ্যে 33% রিজার্ভেশন এই সরকার নিয়ে এনেছে 400 কোটি টাকার প্যাকেজ। তাই বন্ধুরা, বিবেকানন্দ বিচার মঞ্চের সমস্ত কর্মচারীদেরকে আমি বলবো, আর শ্রমিক যে বন্ধুরা ভাইরা যারা এখানে আছেন, এই সরকারের কাজগুলি বারবার বলা, চায়ের দোকানে বলা, বাজারে বলা, অফিসে বলা, না হলে কি হবে, ওই নকারাত্মক মানসিক দেওয়াল বলবে সে, আচ্ছা ডিএ তো এত % বাকি আছে, পাইছনি, দিছেনি। শ্রমিকদেরকে বলবে তোমার এই ডেভেলপমেন্ট হয়েছে কি, এগুলো ছাড়া তাদের কাছে কোনো পুঁজি নেই বন্ধু। তাই আমাদেরকে আরো সাবধানে থাকতে হবে, আর সুন্দরভাবে নিজের জীবন পদ্ধতিকে তৈরি করতে হবে। আমি আশা করি স্বামী বিবেকানন্দের যে আদর্শে, আমি তার জন্য স্বামীজির বিষয়ে বেশি বলিনি, কারণ কি আমার আগে দুই চ্যান্সেলর বিসি ছিলেন যারা রিসার্চ করেন, এবং সুশান্তবাবু বলছিলেন, আমি যাইনি সেখানে, সিপার্ডে কার্যক্রম হয়েছিল, সেখানে যেভাবে বিস্তারিত সাংবাদিক জন্য ওনারা খুলে তুলে ধরেছেন। তারপরে স্বামীজির বিষয়ে আমার মতো ছোট্ট ব্যক্তি বেশি বলার আর নেই। আর এমনি তো আমি ত্রিপুরার মানুষকে জানি, যখন আপনারা বিচার মঞ্চে এসেছেন স্বামী বিবেকানন্দ, নিশ্চিত তার সমস্ত জীবন কাহিনী আপনারা জানেন। তাই আমি আশা করব ওনার জীবনকে সামনে রেখে, ওনার প্রেরণাকে সামনে রেখে, আর এক সশক্ত মানসিকতা রাখে, এক দুর্বার চিত্তে নিজের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজের কর্মভূমিকে এগিয়ে নিয়ে চলা। কমিউনিস্টের সময় এক ব্যবস্থা তৈরি হয়েছিল যে ফাঁকি দিতে পারলেই সে নাকি নেতা, সে নাকি ভালো ইউনিয়নের ব্যক্তি। এমন নয়, বাংলাতে প্রবাদ আছে, যে ফাঁকি দেয় সে ফাঁকি পড়ে। তার জন্য যেখানে আছেন কর্ম করে যান। কে দেখেছে দেখার দরকার নেই, যে যত বেশি পরিশ্রম করবেন, কর্ম করবেন, তত বেশি রেজাল্ট পাবেন। আমরা অনেক সময় দূর দিয়ে দিই, আরে বিপ্লব দার এটা হয়ে গেল, আমার হলো না কেন? একবার ঢুনকে দেখুন, উনি কি করেছে, আমি কি করেছি, তো পেয়ে যাবেন যে আপনি পেলেন না কেন, উনি পেয়েছেন কেন। প্রত্যেকটি মানুষকে, সভাগারে যারা আমার মায়েরা, বোনেরা, ভাইরা রয়েছেন, সবাইকে বলবো প্রতিদিন সেই মানসিকতা নিয়ে নিজেকে তৈরি করুন। দেখবেন আপনাকে আপনার জায়গায় শ্রেষ্ঠ ব্যক্তি হতে বা হওয়ার থেকে কেউ আপনাকে রুখতে পারবে না বন্ধু, কেউ রুখতে পারবে না। আমি কিভাবে বিপ্লব করে নাম বলে দিলাম, আরো আছে আমি চিনি এখানে। ওই সিটের মতো তো বড় অর্গানাইজেশনের কাছে ছিল না,
ওই সিটুর কোনো নেতার নাম তো আমি জানি না, তো ওকে চিনি কিভাবে? কারণ যেখানে ছোট্ট জায়গা আগরতলাতে কাজ করছে, নিষ্ঠার সঙ্গে কাজ করছে, আমার চোখে পড়ে গেছে। তার বিস্তার সারা ত্রিপুরাতে নাও হতে পারে, সব 1 লাখ তার মেম্বারশিপ নাও হতে পারে, কিন্তু যখন কাজ করছে, যখন আমি শুনি যে সে ফ্রিতে কতজনের খাওয়ার ব্যবস্থা করে, মুঝে তব দিল মে আয়া বলে লড়কা কিত্তা, ছেলেটা কত ভালো কাজ করে, তখন গিয়ে চোখে পড়ে মানুষের। তখন আমরা যে যেখানে আছি, চোখে পড়ার মতো কাজ করা, কর্মের মতো কর্ম করা, সাকসেস নিশ্চিত আপনার কাছে আসবে। কোন আশা কর্মীও দেখিয়ে দিতে পারে যে সর্বশ্রেষ্ঠ হেলথ কর্মী, আবার কোন MBBS MD স্পেশালিস্ট ডাক্তারও দেখাতে পারে যে আমি সর্বশ্রেষ্ঠ ডাক্তার। কোন অঙ্গনবাড়ি দিদি প্রমাণিত করে দিতে পারে যে আমি সর্বশ্রেষ্ঠ অঙ্গনবাড়ির যে ছোট বাচ্চা আছে তার ভবিষ্যৎ তৈরি করার কারিগর আমি। আরে ওখানে মন যদি আমার সঠিকভাবে তাকে তৈরি না করে, ছোট বাচ্চা শিশুকে ফাউন্ডেশনটা না দেয়, সে কোনোদিন ইউনিভার্সিটি যেতে পারবে না। তার জন্য ইউনিভার্সিটি তখনই বলবে যখন অঙ্গনবাড়ি থেকে লোক, ছোট বাচ্চা শিশু তৈরি হয়ে যাবে, তারপরে সে ইউনিভার্সিটি যাবে। ইউনিভার্সিটি থেকে অঙ্গনবাড়িতে আসে না, অঙ্গনবাড়ির দিদির কাছ থেকে ইউনিভার্সিটিতে যায় বন্ধু। এটাই হচ্ছে রাস্তা, এটা হচ্ছে ব্যবস্থা, এটাই হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে অন্তিম ব্যক্তির সরকার, অন্তিম ব্যক্তির ব্যবস্থা। তাই আমি আশা করি, আমি যেগুলো কথা আপনাদের সঙ্গে তুলে ধরলাম সেগুলো আপনারা জানেন, কিন্তু আমি আবার রিপিট করি, কেন বারবার বলা, বারবার বলা, তাতে পজিটিভিটি আসবে। সংবাদ করা, একের সঙ্গে অপরের টেলিফোনে কথা বলা, সম্পর্ক রাখা। আজকাল তো সুবিধা হয়ে গেছে, আগে তো কত অসুবিধা হতো। আজকাল মোবাইলটা উঠালে 20 জনের সঙ্গে কথা বলতে পারি। সেই দিশাকে সবাইকে নিয়ে নতুন ত্রিপুরা গড়ার, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে স্বপ্ন আমরা নিয়েছি, সেকে সাকার করার জন্য আমরা কাজ করব। আমাকে আমন্ত্রণ করার জন্য আমি বিবেকানন্দ বিচার মঞ্চের সমস্ত পদাধিকারী এবং সদস্যদেরকে অনেক অনেক সাধুবাদ এবং শুভেচ্ছা জানাই। আপনারা কাজ করে যান, ভালো কাজ করুন, মানুষের জন্য করুন, নিজের জন্য করুন। আর সঙ্গে সঙ্গে আমি সবাইকে বলবো, একবার হাত মুষ্টিবন্ধ উপর উঠিয়ে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিবেকানন্দ বিচার মঞ্চ কি, বিবেকানন্দ বিচার মঞ্চ কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমরা ধন্য রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের প্রতি। এবারে সবাইকে ধন্যবাদ জানাবেন বিবেকানন্দ বিচার মঞ্চ। এবারে আমরা সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে অভিবাদন জানাবো। जय
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবারে সবাইকে ধন্যবাদ জানাবেন বিবেকানন্দ বিচার মঞ্চের এসএমসি মেম্বার শ্রী দেবাশিস রায় মহোদয়। সবাইকে নমস্কার, যতন খুলুমকা। I will take only 2 minutes to complete my vote of thanks. Honorable former Chief Minister Sri Biplab Kumar Devji, Honorable Sports and Youth Affairs Minister, Minister for Information and Culture Sri Shishantu Chaudhary ji, Honorable MDC Sri Padmalochan Tripura ji, Sri KG Suresh, Honorable Vice Chancellor, Makhanlal Patrakarita Vishwavidyalaya Bhopal, Sri Baldev Bhai Sharma ji, Kulopati Kusha Bhai Thakre, Patrakarita Vishwavidyalaya, Sri Tapan Das, Honorable Secretary, Vivekananda Vichar Manch, Honorable Sri Sanjay Misra ji, on this auspicious event of 120th Punyatithi of Great Saint Swami Vivekananda, I would like to express my sincere gratitude and thanks to all the guests of this event for sparing their immensely valuable time for this organization, for this celebration of Punyatithi. We have already learned a lot about the visions of this special event, Vivekananদের দৃষ্টি এবং ভারতবর্ষের ভবিষ্যৎ. With these few words, I would like to thank all the members of Vivekananda Vichar Manch as well as the media personals and all the support staff of this hall to allow us to complete this auspicious event. Thank you very much. থ্যাংক ইউ। সম্মানিত অতিথিবর্গের অনুমতি নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।